দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার সরকার, প্রভাষক অর্থনীতি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায়ের পক্ষ থেকে। তোমরা নতুন দ্বাদশ শ্রেণীতে উঠেছো। তোমাদের নতুনভাবে আবার ক্লাস আমরা শুরু করেছি অনলাইনে। তোমাদের সিলেবাস অনুসারে প্রথম পত্রের অর্থনীতির 2টি অধ্যায় আছে এবং দ্বিতীয় পত্রে 3টি অধ্যায় আছে। এই 3টি অধ্যায় হলে তোমাদের দ্বাদশ শ্রেণীতে প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই অনুসারে আমরা অধ্যায়গুলো ভাগ করেছি। সেই অনুসারে আমি যে অধ্যায়টি আজকে পড়াবো, 10ম অধ্যায়, প্রথম পত্রের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। তো এই অধ্যায়ে মূল বিষয় হচ্ছে মুদ্রা একটি অংশ, ব্যাংক একটি অংশ। আজকে আমি মুদ্রা নিয়েই আলোচনা করব। আরও কয়েকটি ক্লাস যাবে শুধু মুদ্রার উপরে, তারপর একাধিক ক্লাস হবে ব্যাংকের উপরে। এই অধ্যায়টি বেশ ইন্টারেস্টিং একটি অধ্যায়। অধ্যায়টি অনেক বড়, তবে মজার অধ্যায়। অনেক কিছু বোঝার আছে, চিত্র আছে এই অধ্যায়ে। তো তোমরা ক্লাসগুলো ভালো করে করবে, বই ঘাটাঘাটি করবে। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে বা ভিডিওটির নিচে, এই ভিডিও ক্লাসটির নিচে কমেন্ট করলেও তার উত্তর পেয়ে যাবে। আর আমরা সবসময় চেষ্টা করে যাব তোমাদের সকল সমস্যা সমাধান করার জন্য, পড়াশোনা বিষয়ক সকল সমস্যা সমাধানের জন্য। তো আজকে আমি মুদ্রা ও ব্যাংক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মুদ্রার জন্ম, মুদ্রার ধারণা, মুদ্রার কাজ। তো প্রথমে বলতে হয়, মানুষ যখন পৃথিবীতে প্রথম পর্যায়ে আসে তখন অর্থের কোনো প্রয়োজন ছিল না, অর্থের চাহিদা অনুভব করেনি মানুষ। কিন্তু এক সময় মানুষের যখন প্রয়োজন চলে আসে তখন মানুষ তার চাহিদা মেটানোর জন্য, চাহিদা ভাগাভাগি করার জন্য তখন গাছের পাতা ব্যবহার করত। অনেক বইয়ে পাওয়া যায় যে কাঁঠাল গাছের পাতা দিয়ে মানুষ বিনিময় পরিচালনা করত। তারপর দ্রব্য বিনিময় প্রথা ছিল। দ্রব্য বিনিময় প্রথা অর্থাৎ তোমার একটি দ্রব্য প্রয়োজন, তুমি সেই দ্রব্যটি অন্য মানুষের কাছ থেকে নিবে। তো সেই মানুষকে তার প্রয়োজনীয় দ্রব্যটি দিয়ে তার বিনিময়ে তুমি তোমার প্রয়োজনীয় দ্রব্যটি নিবে। এটি হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। এইভাবে বিভিন্ন সমস্যা ছিল দ্রব্য বিনিময় প্রথার। তোমার যতটুকু চাহিদা দরকার সেই অনুসারে তুমি পাচ্ছ না, বা ওই ব্যক্তির যে চাহিদা দরকার সেই অনুসারে তোমার দ্রব্যটি বড় হয়ে যাচ্ছে। এই সমস্যা, চাহিদা মোতাবেক সকল দ্রব্য সকল সময় পাওয়া যেত না। দ্রব্য বিনিময় প্রথা এইরকম ব্যাপক সমস্যা ছিল। তারপর কালের বিবর্তে অর্থ বিনিময় প্রথা আসে। অর্থ বিনিময় প্রথার শুরুতে ছিল বিভিন্ন ধাতব মুদ্রা, স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, আর অন্যান্য ধাতব মুদ্রা ছিল। সেখানেও কিছু সীমাবদ্ধতা থেকে যায় বা ছিল, অর্থাৎ বেশি পরিমাণে মুদ্রা উৎপাদন করার সমস্যা ছিল, বেশি পরিমাণে বিনিময় করার সমস্যা ছিল। আস্তে আস্তে কালের পরিক্রমে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে, চাহিদা বৃদ্ধি পায়, প্রয়োজন বৃদ্ধি পায়। এই থেকে কালের বিবর্তে আসে মুদ্রার মুদ্রা বলতে গেলে কাগজি মুদ্রার উৎপত্তি হয়। কাগজি মুদ্রার যখন উৎপত্তি হয় তখন ধাতব মুদ্রার প্রয়োজন বোধ মানুষ কম করতে থাকে। অর্থাৎ ধাতব মুদ্রার প্রচলন আছে কিন্তু ধাতব মুদ্রার প্রয়োজনীয়তা কমে যায়, কাগজি মুদ্রার ব্যবহার বৃদ্ধি পায়। এইভাবে মুদ্রার জন্ম। আমরা মুদ্রা বলতে গেলে শুধু ধাতব মুদ্রাকে বুঝবো না, মুদ্রা বলতে গেলে অর্থকে বুঝবো। কাগজি এবং ধাতব উভয় প্রকারকে বুঝবো। মুদ্রা বিভিন্ন জায়গায় মুদ্রা কথাটি অর্থ হিসেবে ব্যবহৃত হয়। মুদ্রাকে আমরা অর্থও বলতে পারি। পরীক্ষায় যদি আসে অর্থ বলতে কি বোঝো, তাহলে যা উত্তর হবে মুদ্রা বলতে গেলে কি বোঝো, একই উত্তর হবে। মুদ্রা এবং অর্থ একই বিষয়। তো মুদ্রা হচ্ছে যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ প্রদানে করা যায়, ঋণ পরিশোধ করা যায়, ঋণপত্রের ভিত্তি হিসেবে কাজ করে, তাকেই মুদ্রা বলে। আরও ব্যাপকভাবে বলা যায়, যা দ্বারা মূল্য স্থানান্তর করা যায়, মূল্য পরিমাপ করা যায়, মূল্য বিবেচনা করা যায়,
যা দ্বারা পারিশ্রমিক বিবেচনা করা যায়, যার মাধ্যমে ওজন অনুমান করা যায়, এই বিভিন্ন মাধ্যম আছে। এই মাধ্যমগুলোকে মুদ্রা বলে। অর্থনীতির ভাষায় মুদ্রা হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত, জনগণ কর্তৃক গৃহীত এমন একটি মাধ্যম যা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, ঋণের ভিত্তি হিসেবে কাজ করে, ভবিষ্যৎ লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। তাকেই মুদ্রা বা অর্থ বলে। আমরা মুদ্রার জন্ম করলাম, মুদ্রা বা অর্থ কি, তাকে কাকে বলে সেটা জানলাম। আজকে মুদ্রার ধারণা গেল। তো মুদ্রা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। যেমন জিডিএইচ স্কুল বলেন, মুদ্রা এমন কিছু যা দেনা পাওনা মেটাতে রীতি অনুযায়ী ব্যাপকভাবে ব্যবহৃত এবং ঋণ পরিশোধে সাধারণভাবে গৃহীত হয়। ওই একই কথা আমি পূর্বে যা বোঝালাম। অর্থনীতিবিদ জি ক্রাউথারের ধারণা অনুসারে যা কিছু বিনিময়ের মাধ্যম এবং একই সাথে মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়, তাকেই মুদ্রা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই সব একই কথা, পূর্বে আমি যেভাবে বললাম। ডিএইচ রবার্টসনের মতে, দ্রব্যের মূল্য পরিশোধ অথবা অন্যান্য ব্যবসায়িক কাজের হিসাব নিকাশ করতে গিয়ে যা কিছু সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই মুদ্রা। আর.পি. কেন্ট বলেন, মুদ্রা এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম বা মূল্যের মান হিসেবে সাধারণভাবে ব্যবহৃত হয়। সব অর্থনীতিবিদগণের কথা একইভাবে ঘুরে ফিরে একই কথা। আমি প্রথমে যা বললাম, যা মূল্যের পরিমাপকে যেখানে লেখা আছে এগুলো হয়, তাকেই অর্থ বা মুদ্রা বলে। তোমরা এইভাবে পড়ে নেবে। মুদ্রার কাজ আসি। এখন আমরা মুদ্রার কাজে আসবো, অর্থাৎ মুদ্রার কাজ তথা মুদ্রার কার্যাবলীতে আসবো। মুদ্রা দ্বারা কি কি কাজ হয়, অর্থাৎ অর্থ দ্বারা কি কি কাজ হয়, এইগুলোতে আমরা এখন আসি। অর্থ বিনিময়ের মাধ্যম। প্রথম পয়েন্টটি হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থ দ্বারা বিনিময় করা যায়। যেমন তোমার একটি কলম প্রয়োজন, তুমি কলম উৎপাদন করতে পারছো না, দোকানে গেলে কলম কিনবে। এর উপযুক্ত দাম যদি তুমি দাও, তাহলে তোমাকে বিক্রেতা এই কলমটি দিবে। তাহলে অর্থ তুমি তাকে দিলে, তার বিনিময়ে তোমাকে সে কলম দিল। তাহলে এটি একটি বিনিময় হলো। তুমি দিলে, সে টাকাটা নিল, টাকার পরিবর্তে তোমাকে একটি কলম দিল। তাহলে এটি হচ্ছে বিনিময়। এইভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা কাজ করে। বইয়ে বিনিময়ের মাধ্যমের আরও 2-1 লাইন বেশি ব্যাখ্যা দেওয়া আছে। আমি বইয়ের ব্যাখ্যাগুলো পড়ে শোনাচ্ছি না, কারণ এইভাবে বইয়ের ব্যাখ্যাগুলো পড়ে শোনালে অনেক সময় ব্যয় হবে। আমি বেসিক ধারণাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু বইয়ের সহযোগিতা নেবে। আবার যদি মনে করো বই থেকে কেন পড়াচ্ছি না, লক্ষ্য করে দেখবে বইয়ে একই কথা লেখা আছে। আমি যা বলছি তার মূল কথাগুলোই লেখা আছে। যেমন বিনিময়ের মাধ্যম, এখানে আমি পড়ি, বিনিময়ের মাধ্যম হিসেবে মানুষের লেনদেন সম্পন্ন করা মুদ্রা সবচেয়ে জরুরি কাজ। বিনিময়ের আইনসম্মত ও সর্বজন গ্রাহ্য মাধ্যম হওয়ায় মুদ্রা বা অর্থ দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়। ফলে সব রকম অর্থনৈতিক ও ব্যবসায়িক লেনদেন সহজ ও গতিশীল হয়। ওই একই কথা। এখন আসি, মুদ্রা বা অর্থের আরেকটি কাজ বা কার্যাবলী হচ্ছে মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। যেমন এই কলমটি কত টাকা হবে বা এই কলমটির ক্ষমতা কতটুকু, এটা নির্ণয় করা যাবে মূল্য দ্বারা। এই কলমটি কত ভালো পরিমাণের, এই কলমটির যোগ্যতা কতটুকু, বহুমুখী কাজ করা যায় কিনা এই কলম দ্বারা, বা শুধু একমুখী কাজ করা যায় কিনা কাজ, এর মূল্য দ্বারা বোঝা যাবে। এই মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। অর্থাৎ একটি কলম এটি 35 টাকা বা 40 টাকা বা 50 টাকা। তারপর যেমন চাল কিনি, 1 কেজি চাল যদি হয়, বা 1 কেজি যদি চিনি হয়, চিনি তো গণা সম্ভব নয়। 1 কেজি চিনি বিন্দু বিন্দু যে কণাগুলো আছে এগুলো অনেক হবে, হাজার হাজার কণা হবে, এগুলো তো গণা সম্ভব নয়। তো এটা কিভাবে পরিমাপ করব আমরা? মূল্য দ্বারা পরিমাপ করব। যে 1 কেজি চিনি ধরলাম 60
টাকা, 1 কেজি চিনি 60 টাকা। তাহলে মূল্য পরিমাপ করা হলো যে 60 টাকার সমপরিমাণ চিনি হলো 1 কেজি। 60 টাকার সমপরিমাণ চিনি হলো 1 কেজি চিনি। তো এইভাবে মূল্য পরিমাপ করা যায়। 1 কেজি মাংস কতটুকু, কত টাকার? 800 টাকার। 800 টাকার টাকা দিয়ে পরিমাপ করা হয়। তো এইভাবে হচ্ছে মূল্যের পরিমাপ করা হয়। ধান, 1 মণ ধান কত? 1000 টাকা। 1 মণ ধানে অনেকগুলো ধান, এককভাবে যদি ধান গণনা করা হয় হাজার হাজার ধান হবে। ওইভাবে গণে গণে পরিমাপ করা সম্ভব নয়। এই জন্য সের হিসেবে, ওজন হিসেবে বিবেচনা করা হয়। তো 1 কেজি ধানের মূল্য কত হবে? 1000 টাকা। তার মানে 1000 টাকার সমপরিমাণ ধান হচ্ছে 1 কেজি বা 1 মণ ধান ধরে নিলাম। তাহলে এইভাবে মূল্য পরিমাপ করা হয়। তাহলে আমরা জানি বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক হিসেবে অর্থ বা মুদ্রা কাজ করে। এখন সঞ্চয়ের বাহন। বাহন হচ্ছে হাতিয়ার। আমার বাহন, আমার হাতিয়ার কি? আমার হাত। এইরকম হচ্ছে বাহন হচ্ছে সঞ্চয়ের বাহন হিসেবে অর্থ কাজ করে, অর্থাৎ মুদ্রা কাজ করে। সঞ্চয় করে রাখা। সঞ্চয় হচ্ছে মানুষের আয়ের সেই অংশ যা বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যৎ ব্যবহারের জন্য, ভবিষ্যৎ বিনিয়োগের জন্য যে অংশটি জমা রাখা হয় সেটি হচ্ছে সঞ্চয়। তাহলে আমরা অর্থ জমা করে রাখি। তাহলে সঞ্চয়ের বাহন হিসেবে জমা হয়ে থাকে কি? মুদ্রা বা অর্থ। এইভাবে অর্থ জমা হয়ে থাকে। এগুলো সব একই বিষয়, বইয়ে পড়তে গেলে একই হবে। সঞ্চয়ের বাহন যেমন দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম সঞ্চয় করে রাখলে তা নষ্ট বা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু দ্রব্য সামগ্রী বিক্রয় করে তার দাম মুদ্রা আকারে সঞ্চয় করা সম্ভব। তাই মুদ্রার মাধ্যমে সঞ্চয় সুবিধাজনক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে মুদ্রা দেশে মূলধন গঠনে সহায়তা করে। একই বিষয়, তোমরা এগুলো বিস্তারিতগুলো বই একটু করে নেবে, কারণ অত বিস্তারিত বোঝানো সম্ভব নয়, কারণ বোঝাতে গেলে একটি টপিক নিয়েই অনেক ক্লাস হয়ে যাবে। তো আমি শুধু বেসিকগুলো জানিয়ে দিচ্ছি এইটার, আর যেটার একেবারেই বই থেকে আলোচনা করতে হবে সেটা পরে দেখা যাবে। প্রথমে বললাম বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন। আমরা তোমাদের হচ্ছে দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে শুরুর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস অনুসারে অধ্যায় 10 প্রথম পত্রের মুদ্রা ও ব্যাংক যে অধ্যায়টি আছে সে অধ্যায়টির আমরা মুদ্রার জন্ম, মুদ্রা কি, মুদ্রার ধারণা এবং মুদ্রার কাজ নিয়ে আজকে পড়ছি। এখন আমরা আসি ঋণ প্রদান শোধ, অর্থাৎ ঋণ প্রদান ও পরিশোধ। ঋণ প্রদান ও পরিশোধ। অর্থ দ্বারা ঋণ দেয়া যায়, অর্থ ঋণ হিসেবে ব্যবহার করা হয়। ধান যেমন ঋণ দেয়া যায় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দেয়া যাবে, কিন্তু অর্থ অনির্দিষ্ট পরিমাণে ঋণ দেয়া যাবে, অর্থাৎ মুদ্রা অনির্দিষ্ট পরিমাণে। তাহলে ঋণ দেওয়ার ক্ষেত্রে অর্থ ব্যবহৃত হয়, এই জন্য ঋণের বাহন হিসেবে অর্থ কাজ করে। আবার এই একই ঋণ পরিশোধের জন্য কাজ করে মুদ্রা বা অর্থ। তাহলে ঋণ দিতেও এবং ঋণ পরিশোধ করতেও কাজ করে কি? অর্থ কাজ করে। তাহলে অর্থ বা মুদ্রা হচ্ছে ঋণ বা ঋণ পরিশোধ বা প্রদানের মাধ্যম। হ্যাঁ, আরেকটি বিষয় এখানে হচ্ছে অর্থের যে কাজগুলো এখানে আমি তুলে ধরেছি, অর্থের যে কাজগুলো, এগুলো তো অর্থের কার্যগুলি মুখস্থ করার সময় মনে রাখতেই হবে। তো এইগুলোই যদি আমরা ব্যাখ্যায় দিই, যেমন অর্থ কাকে বলে বা মুদ্রা কাকে বলে, এই পয়েন্টগুলো যদি তুলে দিই যে বস্তু, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ প্রদান করা যায়, ঋণ পরিশোধ করা যায়, ঋণপত্রের ভিত্তি, মূল্য স্থানান্তর ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে তাকে অর্থ বলে, তাহলেও বেশ ভালো হবে। আচ্ছা, ঋণ প্রদান ও পরিশোধ। ঋণের ভিত্তি হিসেবে কাজ করে এই পয়েন্ট প্রায় একই। ঋণের ভিত্তি হিসেবে কাজ করে, এত টাকা ঋণ দিলাম, এতদিন ধরে ঋণ দিলাম, একই ওইটা। মূল্য স্থানান্তর করা যায়, ধরলাম আমার আধা ঘন্টার মধ্যে আমেরিকায় 1 লাখ টাকা পাঠাতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যে আমেরিকায় আমার 1 লাখ টাকা পাঠাতে হবে। কিভাবে পাঠাবো? কোনো দ্রব্য পাঠানো 1 ঘন্টার মধ্যে সম্ভব নয় আমেরিকায়। তাহলে অর্থ পাঠানো সম্ভব। কিসের মাধ্যমে? অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে পাঠানো সম্ভব।
তাহলে এই যে অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালাম, তাহলে এইটাই হচ্ছে মূল্য স্থানান্তর। বা আমি ঢাকা থেকে একটি জিনিস অনলাইনে ক্রয় করব, এই জিনিসটি কেনার আগে আমি অর্ডার দিতে হবে। অর্ডার দিলাম, আমি এখান থেকে টাকা পাঠালাম অনলাইনে, তারা সেটা অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ গ্রহণ করলো। গ্রহণ করে একটা বিনিময় প্রথা হচ্ছে, অর্থাৎ আমি টাকা দিলাম, তার বিনিময়ে সে পণ্যটি আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মূল্য স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ দ্রব্য এক জায়গায়, এখানে আরেক জায়গায়। আর একটা ব্যাপার হয় যে তোমার কাছে অর্থ আছে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে। বা আরেকটা হয় যে এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে বিক্রি করলে মূল্য কম বেশি পাবে তুমি, যেটাই হোক। এইভাবে হচ্ছে মূল্য স্থানান্তর। দেখি বইয়ে কি আছে। মুদ্রার মাধ্যমে যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করে তার মূল্য সহজে অনেক দূরেও স্থানান্তর করা যায়। এভাবে মুদ্রার মাধ্যমে মূল্য স্থানান্তরের দ্বারা কাছে ও দূরে লেনদেন কার্যক্রম চলে। তাহলে কি বলছে, এক জায়গার সম্পত্তি বিক্রয় করে আরেক জায়গায় তার অর্থ স্থানান্তর করা যায়, অর্থাৎ মূল্য স্থানান্তর করা যায়। এভাবে স্থানান্তরের মাধ্যমে কাছে দূরে লেনদেন সম্ভব হয়। কার মাধ্যমে? মুদ্রার মাধ্যমে। মুদ্রা অর্থাৎ অর্থের মাধ্যমে। মুদ্রা অর্থাৎ অর্থের মাধ্যমে। তাহলে এই বিষয়। পারিশ্রমিক প্রদান। আমি পরিশ্রম করলাম, একটি কাজ করলাম, সারাদিন ধরে একটি কাজ করলাম, এই কাজের মাত্রা নির্ধারণ হবে কিভাবে, এই কাজের মান বা এই কাজের সম্মান কিভাবে নির্ধারণ হবে? মুদ্রা দিয়ে, অর্থাৎ অর্থ দিয়ে। সারাদিন কাজ করলাম, 500 টাকা আমাকে দিল। সারাদিন কাজ করে আমি একজন শ্রমিক, আমি এক জায়গায় কাজ করলাম সারাদিন, কাজের বিনিময়ে 500 টাকা পেলাম। এইটা হচ্ছে আমার পরিশ্রমের সম্মান প্রদান বা পরিশ্রমের মানদণ্ড নির্ণয়। কি দ্বারা নির্ণয় করা হলো? মুদ্রা দ্বারা নির্ণয় করা হলো। এটা হচ্ছে পারিশ্রমিক প্রদান। মুদ্রা দ্বারা পারিশ্রমিক প্রদান করা যায়। ভোগ থেকে তৃপ্তি। মুদ্রা আমরা ভোগ করি, অর্থাৎ মুদ্রা আমরা সরাসরি খাই না, কিন্তু মুদ্রা দ্বারা কোনো কিছু ক্রয় করে ব্যবহার করি। কলম ক্রয় করেছি, ব্যবহার করছি, ঘড়ি ক্রয় করেছি, ব্যবহার করেছি, কোনো খাদ্যদ্রব্য ক্রয় করে ভোগ করি। এভাবে বিভিন্ন জিনিস আমরা মুদ্রা দিয়েই ক্রয় করি এবং মুদ্রা দিয়েই ভোগ করি। তাহলে এই হচ্ছে ভোগ থেকে তৃপ্তি। এখান থেকে যে দ্রব্যের জন্য যে মুদ্রা দিতে হয় তার মান যদি বেশি হয় বা ভালো টাকা দিলে ভালো দ্রব্য পাওয়া যায়, পণ্য পাওয়া যায়, ভালো জায়গায় খাওয়া যায়, তো এইটা হচ্ছে তৃপ্তির ব্যাপার। যেমন মুদ্রার মান তেমন ভোগ বা তৃপ্তি পাওয়া যায় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ভোগ থেকে তৃপ্তি পাওয়া। মর্যাদার প্রতীক। মুদ্রার কার্যাবলীর মধ্যে আরেকটি হচ্ছে মর্যাদার প্রতীক। মুদ্রা দ্বারা মর্যাদা নির্ধারণ হয়। সাধারণত মুদ্রা দ্বারা মর্যাদা নির্ধারণ হয়। যার যত অর্থ বা মুদ্রা বেশি বর্তমান সমাজে তার হচ্ছে মর্যাদা বেশি। সাধারণভাবে বর্তমান যুগে যার যত অর্থ তার তত প্রভাব প্রতিপত্তি বেশি। এই ক্ষেত্রে বলা যায় যে মুদ্রা হচ্ছে মর্যাদার প্রতীক হিসেবেও বিবেচনা হয়। তোমার বেশি অর্থ আছে, ভালো পোশাক পরবে, ভালো গাড়ি, ভালো মোবাইল, ভালো ঘড়ি, ভালো বাড়ি ব্যবহার করবে, তোমার মর্যাদা বাড়বে। তাহলে এটা হচ্ছে মুদ্রা হচ্ছে মর্যাদার প্রতীক। নিরাপত্তা প্রদান। মুদ্রা নিরাপত্তা প্রদান করে থাকে। বিপদ আপদ, অসুখ, প্রয়োজন, সব ক্ষেত্রে মুদ্রা অর্থাৎ অর্থ প্রয়োজন। তোমার অর্থ আছে, তোমার বিপদ আপদ আসলেও অর্থ দ্বারা তা মেকআপ করা যায়, মেনটেন করা যায়, প্রতিহত করা যায়, সমাধান করা যায় অর্থ দ্বারা। অর্থই সকল সুখের মূল, মানি ইজ সেকেন্ড গড বলে। তো তোমার অর্থ আছে, অর্থ দিয়ে তোমার নিরাপত্তা প্রদান করবে, বাড়িটা ভালো করে তৈরি করবে, বাড়ির প্রাচীর ভালো করে দেবে, অসুখ বা তোমার বিভিন্ন যে চাহিদা আছে, প্রয়োজন আছে, সেগুলো মেটাবে। তো এই মুদ্রা দ্বারা হচ্ছে নিরাপত্তা প্রদান হয়। এইভাবে ইত্যাদি, এইভাবে আরও অনেক হচ্ছে ব্যাখ্যা আছে বইয়ে তোমরা পাবে। বিভিন্নভাবে বইয়ে দেওয়া আছে, যেমন ভাগ করা আছে। এইগুলোকে আবার 3 ভাগে ভাগ করেছে বইয়ে। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যাবলী হিসেবে ভাগ করছে। তারপর হচ্ছে সামাজিক কার্যাবলী, মনস্তাত্ত্বিক কার্যাবলী, সবগুলো ভাগ করেছে। আমি মনে করি যে এই 3 ভাবে ভাগ করে করে মনে রাখা কঠিন হয়ে যাবে। একবারে এইভাবে মুদ্রার কার্যাবলী বা অর্থের কার্যাবলী এইভাবে মনে রাখা বেশ সহজ হবে। তোমরা এইভাবে পড়বে
এখানে আরও কিছু অতিরিক্ত আছে, যেমন মনস্তাত্ত্বিক কার্যাবলী, সামাজিক সম্পর্ক রক্ষা হয়, হচ্ছে সর্বাধিক তৃপ্তি অর্জন, ভোগ থেকে তৃপ্তি, উপকরণের পারিশ্রমিক প্রদান, এগুলো তো বলেছি। মোটামুটি এগুলো হচ্ছে মুদ্রার কাজ, এগুলোই হচ্ছে মুদ্রার কাজ। আমরা আজকের ক্লাসে পড়লাম হচ্ছে মুদ্রার জন্ম, মুদ্রার ধারণা, মুদ্রা কার্যাবলী এবং তার ব্যাখ্যা। তো আশা করি হচ্ছে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা অনেক দক্ষ এবং ভালো শিক্ষার্থী, তোমরা একটু পড়লেই ভালো করে বুঝতে পারো। তোমাদের এই ক্লাসগুলো বুঝতে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। বাড়িতে ভালো করে পড়ালেখা করবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং দ্বাদশ শ্রেণীতে সময় কম পাওয়া যায় এইচএসসি পরীক্ষার জন্য, এই জন্য নিয়মিত পড়ালেখা তোমাদের চালিয়ে যেতে হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসে আপাতত এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে আবার। তো সবাই আপাতত ভালো থেকো।